আজকে যে বাচ্চাটি জন্মালেন আর তার মাকে হারিয়ে ফেললেন, এই দায়ভার কার? এটাও তো ক্রিমিনাল অফেন্স। কার নামে এই সেকশনটা লাগবে? রাজ্য সরকারের নামে? 307, 302? কারা মার্ডারার? তারা তো গেছিলেন হাসপাতালে, তারা তো কোনো নিজেদের কোনো দুরারোগ্য কোনো বিষয়ের জন্য মারা যাননি। ওষুধের এক্সপায়ারির জন্য, স্যালাইনের ডেট চলে গিয়েছে এমন জিনিস ব্যবহারের জন্য, এর জন্য ক্যালাসনেস যারা তত্ত্বাবধানে আছেন সিস্টার থেকে বাকি এন্টায়ার ডিপার্টমেন্ট, তারা দায়ী হবেন না? সরকার দায়ী হবেন না? অন্য রাজ্যে ঘটলে মুখ্যমন্ত্রী কি বলতেন? অন্য সরকারের আমলে ঘটলে মুখ্যমন্ত্রী কি বলতেন? এই প্রশ্ন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই মেডিকেল কলেজে মেদিনীপুরে প্রসূতি বিভাগে একজন মারা গেছেন, 5 জন এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছেন জাল এক্সপায়ারি স্যালাইনের কারণে। এগুলো দেখার কোনো লোক নেই। এটা কি চলছে ডিপার্টমেন্ট? হেলথ মিনিস্টার কে? পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রীকে তো বলতে হবে। এভাবে একটা রাজ্য চলে? আমি আশা করব এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি কোনো জায়গায় বক্তৃতা বাদ দিয়ে আজকে যে মেয়েটি মারা গেলেন, যে মাটি মারা গেলেন, সেখানে আপনার উত্তর কি হবে? সেখানে আপনাদের ডিপার্টমেন্ট করছেটা কি? মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব কি? এই বিষয়গুলো কার কাছে বলবেন বলুন? তাহলে এই জাল ওষুধ কি করে ঢুকলো সরকারি হসপিটালে? নিশ্চয়ই এরকম কেউ আছে। দেখুন, সব সময় খারাপ লোক অনেকে থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু যে কোনো জায়গায় একটা ভিজিলেন্স তো থাকবে। যারা সাপ্লাই দিচ্ছেন, যিনি গ্রহণ করছেন, সরকারের একের উপরে একজন কর্মচারী থাকেন, যে এই ডিপার্টমেন্টটা দেখবেন, তার উপরে আরেকজন থাকবেন, তার উপরে একটা অডিট ডিপার্টমেন্ট থাকবে, তার উপরে একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকবে, তার উপরে একটা রিসিভিং সেকশন থাকবে। টোটাল ডিপার্টমেন্টটা কন্ট্রোল বাই কেউ একজন, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার। যাদের ভালো রেজাল্ট, তারাই চাকরি পাচ্ছেন না, তারাই অনশন করে মৃত্যুর কোলে ধরে। এদের মধ্যে এক এক করে অনেকেই তো মারা গেলেন। এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা অনশন করছে, অনশন ঠিক না বেঠিক মহামান্য আদালতও বলবেন। এবং প্রশাসনিক দিক থেকে একটি সরকার যদি সঠিকভাবে প্রশাসনিক পদ্ধতিকে চালনা করেন, তাহলে তো এই ঘটনা ঘটে না। অনশনরত শিক্ষক, বারবার আপনাদেরকে একটা কথাই আমরা বলছিলাম যে তারিখ পে তারিখ হলে কারোর কিছু যায় আসে না, শুধু অনশনরত চিকিৎসক যারা শিক্ষক রাস্তায় বসেছিলেন ওয়াই চ্যানেলে, কার্যত তাদের মধ্যে একজনের প্রাণ গেল। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, কথা বলবো দাদার সাথে। দাদা, একজন শিক্ষকের প্রাণ গেল। দেখুন, দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব, এভাবে আপনারা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখুন। পশ্চিমবাংলার শিক্ষার ওপরে যে কালির দাগ লাগছে, এটা কিন্তু পশ্চিমবাংলার ঐতিহ্য কৃষ্টিতে সব থেকে বড় বিপদ। এমনিতেই এখানকার ছেলেমেয়েরা বাইরে পড়তে চলে যাচ্ছেন। আগে কলকাতায় পড়তে লোকে আসতেন, বাংলায় পড়তে আসতেন, আজ পার্সেন্টেজটা দেখুন। তো সেই জায়গায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, এক শিক্ষামন্ত্রী তিনি জেলে, পুরো শিক্ষা দপ্তর জেলে ছিলেন, তাদের বেল হয়ে যাচ্ছে। এবার বাকি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর থেকে ধমক খাচ্ছেন। টোটাল শিক্ষা ব্যবস্থাটা কোথায় যে গেছে, সে মেডিকেল স্টুডেন্ট হোক, মেডিকেলের যারা পড়ান তারা হোক, এমনি চাকরি প্রার্থী যারা আছেন তারা, পুরো বিষয়টাই একটা অন্ধকারের মধ্যে পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যের ব্যাপার চলছে, তাকে কিন্তু অতি সত্বর রাজ্য সরকার যাতে সমস্যার সমাধান করেন, তা না হলে এইরকম প্রাণ যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষা, শিল্প, সাহিত্য সব দিকে এগিয়ে, নতুন কোম্পানি আসছে। এ, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্র দিবস পালনের দিনেই বলেছে। হ্যাঁ, সেই কোন দিবসের পালনের দিন তিনি কি বলেছেন আমি জানি না। তাহলে আর মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। তাহলে এ রাজ্য থেকে লাইন দিয়ে অন্য রাজ্যে পড়ার জন্য যে ছেলে মেয়েরা চলে যাচ্ছেন, এবং আপনি এখান থেকে চিকিৎসার জন্য চলে যাচ্ছেন, যদি এতই উন্নয়নের ধারা থাকে, বিশেষ করে ধরুন সরকার আজ আছে কাল থাকবে না, নতুন সরকার আসবে, নির্বাচন হবে, এটা একটা প্রক্রিয়া, আবার সরকার থাকতেও পারে, কিন্তু শিক্ষার যে মান, যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের উপরে যদি কালির দাগ লাগে, যারা ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক শিক্ষয়িত্রী তাদের উপরে যদি প্রশ্ন চিহ্ন আসে, এবং জেনুইন মানুষেরা যারা চাকরি পাওয়া উচিত, যাদের দ্বারা ছাত্ররা যদি পড়াশুনো শেখে তাদের ভালো হবে, যাদের ভালো রেজাল্ট, তারাই চাকরি পাচ্ছেন না, তারাই অনশন করে মৃত্যুর কোলে ধরে পড়ছে। সরকার কি করছে? সরকারের আইনজীবী নেই? সরকারের আইনজীবীরা তারা কি করছেন? এগুলো কথার কথা, এটা কোনো ব্যাপার নয়। একটি রাজ্য সরকার, আসল কথা, নির্বাচনে জিতে গেলে যদি খুব ভালোভাবে গভর্নেন্স হয়, এটা যদি ভেবে যায় কেউ, তাহলে তার যা অবস্থা সেটাই হয়েছে। এবং এই কারণে আজকে সত্যিকারের এখানে প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে তাদের ফিস দেখুন, যারা আলাদাভাবে যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালায় সেখানে কোনো মা বাবা নেই, সেখানে বেতনের। আর সরকারি যে স্কুলগুলো, পৌরসভার আন্ডারে স্কুলগুলো, সেগুলোর কোনো মানই নেই, ছাত্রই নেই। আর একদল শিক্ষক, তারা চাকরির দাবিতে, স্থায়িত্বের দাবিতে, তাদের নিজেদের, তারা বেশি নম্বর পেয়েছে, তারা ভালো স্টুডেন্ট, পরীক্ষায় পাস করেছে, তারা চাকরি পাচ্ছেন না, তারা বসে থাকছেন। পরিণামে যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের মধ্যে এক এক করে অনেকেই তো মারা গেলেন। এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা অনশন করছে, অনশন ঠিক না বেঠিক মহামান্য আদালতও বলবেন। এবং প্রশাসনিক দিক থেকে একটি সরকার যদি সঠিকভাবে প্রশাসনিক পদ্ধতিকে চালনা করেন, তাহলে তো এই ঘটনা ঘটে না। কোথাও না কোথাও প্রশাসনিক ঢিলে, প্রশাসনিক ব্যর্থতা, এটা তো একটা গুরুত্বপূর্ণ দিক। অ্যাজ এ হোল শিক্ষা ব্যবস্থাটাই পশ্চিমবঙ্গে নষ্ট হয়ে গিয়েছে। কাছে এই রাজ্যের সব থেকে আশু বিষয় হচ্ছে যে বেকারদের সমস্যা। সারা ভারতবর্ষে ৪৫ বছরে সব থেকে বেশি বেকার, কারণ 14 সাল থেকে কোনো ভারী শিল্প এই রাজ্যে হয়নি, উৎপাদিত শিল্প হয়নি, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি হয়নি। এবং রাজ্য তো পশ্চিমবাংলার ভারতবর্ষের বাইরে নয়, সেক্ষেত্রে রাজ্যেও কোনো ভারী শিল্প নেই, প্রোডাক্টিভ কোনো ইন্ডাস্ট্রি নেই। পরিণামে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার ছেলে বাইরে চাকরি করতে যাচ্ছে। শুধু সার্ভিস সেক্টরের উপরে তো একটা রাজ্য বেঁচে থাকতে পারে না। আমি বারে বারে যে কথা বলছি, যে রাজ্যের শিল্প প্রয়োজন, সেটা অ্যাগ্রোবেস শিল্প হোক বা অন্য কোনো উৎপাদিত জিনিসের শিল্প হোক, এটা যদি না হয় তাহলে কিন্তু খুব দুরূহ অবস্থা। একদিকে কৃষি জমি, সেটা কনভার্সন হয়ে যাচ্ছে, নজর দেওয়ার কেউ নেই। আমরা বিএলআরও ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দিয়েছিলাম, আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম। তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা যদি ঠিক না হয়, তাহলে ইনভেস্টররা ইনভেস্ট করবেন না এবং এখানে কোনো শিল্প হবে না। আপনারা দেখেননি থানার সামনে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে একই দিনে একই সময় সারা রাজ্যে থানার সামনে বিক্ষোভ? আপনি দেখেননি কংগ্রেসের পক্ষ থেকে প্রায় প্রত্যেকটি থানায় বিক্ষোভ হয়েছে? আপনি দেখেননি যে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে আমরা প্রত্যেকটি বাজারে প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি? তারপরে মুখ্যমন্ত্রীকে মিটিং ডেকে তাকে দাম বেড়ে যাচ্ছে, বাজার ঠিকভাবে হচ্ছে না, টাস্কফোর্স কি কাজ করছে, এসব বলতে হয়েছে। এই বিএলআরও ডিপার্টমেন্টের সামনে আমাদের সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদ,
জলা জমি, খাস জমি, সরকারি জমি দখল করে নেওয়া, জমির চরিত্র বদল, কৃষি জমিকে উইদাউট কনভার্ট না করা, বেকার সমস্যা নিয়ে আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বড় র্যালি করে রাজভবন পর্যন্ত অভিযান করেছি। তাতে আমাদের আমি নিজেও অ্যারেস্ট হয়েছিলাম, বহু লোকই অ্যারেস্ট হয়েছে। এবং নবান্ন অভিযানটা কবে দেখতে পাবো দাদা? 12 তারিখে নবান্ন অভিযানটা কবে দেখতে পাবো? নবান্ন এমন একটা জায়গায় যেখানটা এদিক থেকে ওদিক, ওটা কোনো দলই ভালো করে কোনো অভিযান করা যাবে না। তার কারণ, আর দ্বিতীয় কথা, কোনো প্রশাসনিক ব্যাঘাত ঘটুক আমরা তা চাই না। আমরা চাই সরকারকে বুঝিয়ে দিতে যে আমি নবান্ন অভিযান করে হচ্ছে সরকারকে আমরা বারে বারে এই কথা বলতে চাই, যেহেতু আমাদের কোনো বিধায়ক নেই, নাহলে তো বিধানসভার ভেতরে আমাদের বিধায়করা বলতেন। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যা করছেন তাতে বাংলার সর্বনাশ হচ্ছে, আপনারা শুধরান। আমরা তো এটা বলছি না কালকে ওনাদের 2026-এর আগে টেনে টেনে নামিয়ে দাও। মানুষ ভালো হোক মন্দ হোক, ভোট হোক না হোক, ওনারা 2026 পর্যন্ত ক্ষমতায় আছেন। মানুষ প্রতিবাদে সামিল। এবার বাংলার মানুষকে তো এত বোকা ভাবার কোনো কারণ নেই। অপেক্ষা করুন না, বাংলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি বাংলার মানুষের উপরে ভরসা রাখি। তার কারণ 2026-এ তো নির্বাচন আসছে। বাংলার মানুষ তো আর হাতে স্টেনগান নিয়ে লড়াই করবে না। বাংলার মানুষ তাদের যে ওয়েপন্স আছে সেই ওয়েপন্সটা তারা ব্যবহার করবে, যদি সেটা সঠিকভাবে নির্বাচন কমিশন, সেখানেও তো সর্বনাশ। সেন্ট্রাল গভর্নমেন্ট এমন ভাবে নির্বাচন কমিশনকে চালনা করে যে মহারাষ্ট্রের নির্বাচন আর হরিয়ানার নির্বাচন তো দেখলেন প্রহসনে পরিণত করে দিল। অতএব ঘটনাটা হচ্ছে যে সার্বিকভাবে গণতন্ত্র ধ্বংসের একটা প্রক্রিয়া চলছে। এর মাঝে দাঁড়িয়ে কংগ্রেস সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। আমরা এমন কোনো কাজ করব না যেটা সংবিধান আঘাতপ্রাপ্ত হয়।